এমন এক প্রাচীর যা তৈরিতে প্রাণ হারিয়েছিল ৫ লাখ মানুষ, সময় লেগেছিল ২,০০০ বছর এবং এটি বানাতে গিয়ে দেউলিয়া হয়ে গিয়েছিল পুরো একটি সাম্রাজ্য। নদী, খাল, বিল, মরুভূমি থেকে পাহাড় পেরিয়ে একেবারে সাগর পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর কেবল বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট স্থাপনাই না, বরং এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এবং স্থাপত্যের এক অতুলনীয় নিদর্শন। হ্যাঁ, আমি চীনের মহাপ্রাচীরের কথা বলছি। ২১,১৯৬ কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরের পপুলারিটি আমাদের কাছে যতটা বেশি, এর ইতিহাসও ঠিক ততটাই রহস্যময়। কেন তৈরি হয়েছিল এই মহাপ্রাচীর? ঠিক কার ভয়ে? এই প্রাচীরের সাথে ড্রাগনের কি সম্পর্ক? কেন একে বিশ্বের সবচেয়ে বড় গোরস্থান বলা হয়? আর শতাব্দীর পর শতাব্দী ধরে এত কঠোর পরিশ্রমের পরও কেন একে একটি লস্ট প্রজেক্ট হিসেবে তুলে ধরা হয়? চলুন আজ আমরা এই সব রহস্যের পর্দা উন্মোচন করি। আসলে এটি কতটা লম্বা? চীনের মহাপ্রাচীর বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাচীর, কিন্তু এটা এমন না যে সোজা স্মুথ একটা বিশাল লম্বা দেয়াল, বরং এটা অনেকগুলো ভিন্ন ভিন্ন অংশ নিয়ে গঠিত। প্রাচীরটি হলো মূলত বিভিন্ন রাজবংশের তৈরি করা অসংখ্য দুর্গ বা প্রাচীরের যোগফল। এই সব অংশ একসাথে যোগ করলে এর মোট দৈর্ঘ্য দাঁড়ায় ২১,১৯৬ কিলোমিটার। প্রাচীরটি চীনের ১৫টি প্রদেশ, পৌরসভা এবং স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্য দিয়ে গেছে, যা মূলত চীনের পুরো উত্তরাঞ্চলকে ঘিরে রেখেছে। আপনি যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় ১৩ বার যাওয়া আসা করেন, তাহলেই কেবল এই প্রাচীরের সমান দূরত্ব অতিক্রম করতে পারবেন। আজ প্রাচীরটির বেশ কিছু অংশই নষ্ট হয়ে গেছে। আপনার হয়তো এখন জানতে ইচ্ছা হতে পারে, কেউ কি এই প্রাচীর পুরোটা কখনো হেঁটে দেখেছে? ১৯৮৫ সালে ৩ বন্ধু মিলে এই মহাপ্রাচীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পুরো পথটি হেঁটে পাড়ি দিয়েছিলেন। পথে চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল তাদের, কারণ তখন প্রাচীরের অনেক অংশ ভঙ্গুর হয়ে পড়েছিল। এখন তো আরও করুণ দশা। যাই হোক, এই দীর্ঘ যাত্রা শেষ করতে তাদের সময় লেগেছিল প্রায় ১৭ মাস। এরপর আর কেউ পুরো প্রাচীর হেঁটে পার হতে পারেননি। প্রাচীরটি চীনের উত্তর দিক ঘেঁষে গভীর মরুভূমি থেকে শুরু করে বোহাই সাগর পর্যন্ত বিস্তৃত। এর যাত্রাপথে চোখে পড়বে আকাশচুম্বী পাহাড়, শুষ্ক মরুভূমি, বরফাচ্ছন্ন অঞ্চল, নদী, হ্রদ আর সাগর। সবকিছু যেন এই আঁকাবাঁকা প্রাচীরের গায়ে সুতোর মতো গাঁথা। সম্ভবত এই আঁকাবাঁকা কাল্পনিক ড্রাগনের শরীরের মতো হওয়ার কারণেই চীনারা একে পাথরের ড্রাগন বলে ডাকে। এটা এমন এক ড্রাগন যা তাদের বিদেশি আক্রমণের হাত থেকে রক্ষা করে। চীনের অনেক মানুষ এখন এই রূপকথায় বিশ্বাস করে যে হাজার হাজার বছর আগে একটি সত্যিকারের ড্রাগন আকাশ দিয়ে উড়ে গিয়ে এই প্রাচীরের পথ তৈরি করে দিয়েছিল এবং শ্রমিকরা কেবল সেই ড্রাগনের পথ অনুসরণ করেই এটি নির্মাণ করেছে। চীনা সংস্কৃতিতে ড্রাগন হলো শক্তি, স্বর্গীয় ক্ষমতা, প্রজ্ঞা এবং মঙ্গলের প্রতীক। মহাপ্রাচীরকেও তারা একই চোখে দেখে, এমন এক দেয়াল যা অশুভ শক্তিকে রুখে দেয় এবং চীনের শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখে। ঠিক কার ভয় তৈরি হয়েছিল এই প্রাচীর? রূপকথার গল্প সরিয়ে যদি ইতিহাসবিদদের চোখে প্রশ্নের উত্তর খুঁজতে যাই, তবে আমাদের চীনের ইতিহাসে প্রায় ২,৩০০ বছর পিছিয়ে যেতে হবে, যাদের ভয়ে একটি আস্ত সভ্যতার গতিপথ বদলে গিয়েছিল। চীনের শানসি প্রদেশের মানুষ তখন পিত নদী ব্যবহার করে কৃষিকাজ করত এবং একটি গোছানো ও স্থায়ী জীবনযাপন করত। কিন্তু চীনের উত্তরে ছিল এক বিশাল ও রুক্ষ জগৎ, মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া এবং শিনজিয়াং। হাজার হাজার কিলোমিটারের মরুভূমি, যেখানে চাষাবাদের কোনো সুযোগ ছিল না। এই রুক্ষ প্রান্তর থেকেই জন্ম নিয়েছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক যোদ্ধা জাতি, জিওংনু, যাযাবর উপজাতিদের এক জোট, যাদের পরে পশ্চিমা বিশ্ব হান নামে চিনতে শুরু করে। জিওংনুদের কোনো শহর, খামার বা নির্দিষ্ট সীমানা ছিল না। তারা পুরোপুরি পশুপালন এবং প্রতিবেশীদের উপর হামলা চালিয়ে লুটপাটের উপর নির্ভরশীল ছিল। আর এই লুটপাট তারা করত ব্যাপক পরিসরে। ঘোড়ার পিঠে চড়ে তাদের অশ্বারোহী বাহিনী দিনে ২০০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারত, যার ফলে তাদের ধরা বা থামানো প্রায় অসম্ভব ছিল। নিজেদের চূড়ান্ত শক্তিমত্তার সময়ে জিওংনু সাম্রাজ্য ৩০ লাখ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করত। তাদের কিংবদন্তি নেতা মডু চানিউর অধীনে তারা ৩ লাখ অশ্বারোহী যোদ্ধার এক বিশাল বাহিনী গড়ে তুলেছিল, এমন এক বাহিনী যা চীনের সবচেয়ে শক্তিশালী সম্রাটদের মনেও ভয় ধরিয়ে দিত। এই আক্রমণগুলো কেবল ছোটখাটো কোনো উপদ্রব ছিল না। জিওংনুরা মরুভূমি থেকে ধেয়ে আসতো, পুরো গ্রাম লুট করত, গবাদি পশু তুলে নিয়ে আসতো, ফসল পুড়িয়ে দিত, আর প্রতিরোধকারী বাহিনী পৌঁছানোর আগেই আবার মরুভূমিতে মিলে যেত। এতে ব্যাপক অর্থনৈতিক ও মানুষের ব্যাপক ক্ষতি হতো। তাই ইতিহাসবিদরা যখন প্রশ্ন করেন কার ভয়ে এই মহাপ্রাচীর তৈরি হয়েছিল, তার উত্তর খুবই স্পষ্ট। তাই যখন প্রশ্ন করা হয় কার ভয়ে এই মহাপ্রাচীর তৈরি হচ্ছিল, তার উত্তর খুবই স্পষ্ট, এটি জিওংনুদের ভয় তৈরি হচ্ছিল। এখন আপনার মাথায় আর একটি প্রশ্ন জাগতে পারে, শুধু একটা জাতির ভয়ে ২,০০০ বছর ধরে শুধু একটা প্রাচীর কেন বানানো হলো? আসলে নির্মাণ কাজ শুরু হয়েছিল তাদের ভয়ে, কিন্তু চীনের হাজার বছরের নানা রাজবংশ শাসনকালে সীমানার উত্তর অংশ থেকে বারবার হামলা হওয়ার কারণে এই কাজ জারি রাখা হয়েছিল। ২১,১৯৬ কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরের প্রতিটি পাথর, প্রতিটি ওয়াচ টাওয়ার
এবং প্রতিটি মাইল ছিল এই যাযাবর যোদ্ধাদের তৈরি করা আতঙ্কের সরাসরি জবাব। খ্রিস্টপূর্ব 221 অব্দে সম্রাট কিং শি হুয়াং, যিনি ইতিমধ্যে চীনের 7টি যুদ্ধরত রাজ্যকে একত্রিত করে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, উত্তরের সীমানায় একটি সংযুক্ত বিশাল প্রাচীর নির্মাণের আদেশ দেন। তিনি এই প্রকল্পের নেতৃত্ব দেওয়ার জন্য তার শ্রেষ্ঠ সেনাপতি মেং তিয়ানকে নিযুক্ত করেন। 3 লাখ শ্রমিকের এক বিশাল বাহিনী নিয়ে মেং তিয়ান উত্তরের দিকে এগিয়ে যান। এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় নির্মাণ কাজগুলোর একটি। তবে এত বিশাল একটি স্থাপনা একক কোনো সাম্রাজ্যের পক্ষে তৈরি করা সম্ভব ছিল না। পরবর্তী 2000 বছর ধরে চীনের একাধিক রাজবংশ এটি নির্মাণে অবদান রাখে। 20 লাখেরও বেশি শ্রমিক এটি তৈরিতে কাজ করেছিল। এর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল মিং রাজবংশের। আজ আমরা প্রাচীরে যে আইকনিক পাথর ও ইটের অংশগুলো দেখতে পাই, তার প্রায় 8850 কিলোমিটার তারাই নির্মাণ করেছিল। এই কাজে তারা প্রতি বছর তাদের জাতীয় বাজেটের প্রায় 6% ব্যয় করত। বিশ্বের বৃহত্তম গোরস্থান। চীনের প্রতিটি রাজবংশই এই কাজের জন্য বিপুল সংখ্যক সাধারণ নাগরিককে নিয়োগ করেছিল, এমনকি বন্দীদেরও ব্যবহার করা হয়েছিল। শাস্তি হিসেবে তাদের 4 বছরের জন্য প্রাচীর নির্মাণের কাজে পাঠানো হতো। আজ যদি আপনি প্রাচীরের বিভিন্ন অংশের দিকে তাকান, দেখবেন এর কিছু অংশ শুষ্ক মরুভূমির উপর দিয়ে গেছে, আবার কিছু অংশ উঠেছে অবিশ্বাস্য রকম খাড়া পাহাড়ে, যেখানে পৌঁছানোই প্রায় অসম্ভব বলে মনে হয়। শ্রমিকদের শীতকালে -30°C থেকে শুরু করে গরমের সময় 40°C পর্যন্ত চরম তাপমাত্রায় কাজ করতে হতো। কাজ এত দ্রুত গতিতে চলতে থাকে যে শ্রমিকরা বছরের পর বছর বাড়ি ফেরারই সুযোগ পেত না। তারা দিনে 16 থেকে 18 ঘন্টা কাজ করত এবং অনেক সময় পর্যাপ্ত খাবারও পেত না। তীব্র শীতে শ্রমিকরা প্রাচীরের পাশেই খোলা আকাশের নিচে ঘুমাতো, যার ফলে অনেকেই অসুস্থ হয়ে মারা যেত। কেউ মারা যেত অনাহারে, আবার কেউ পাহাড়ের খাদে পড়ে প্রাণ হারাতো। কাজ খুব দ্রুত গতিতে এগোনোর কারণে মৃতদেহগুলো সৎকারের জন্য কাছের কোনো গ্রামেও নেওয়া হতো না। যেখানে তারা মারা যেত সেখানেই তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। ধারণা করা হয় মহাপ্রাচীরের নির্মাণের সময় প্রায় 5 লাখ শ্রমিক মারা গিয়েছিল এবং আজও তাদের দেহাবশেষ এই প্রাচীরের নিচে বা পাশে চাপা পড়ে আছে। এই কারণেই চীনের মহাপ্রাচীরকে অনেক সময় বিশ্বের সবচেয়ে বড় গোরস্থান বলা হয়ে থাকে এবং চীনের অনেকেই একে অভিশপ্ত বলে মনে করে। সিমেন্ট ছাড়া কিভাবে তৈরি হলো এই প্রাচীর? হাজার হাজার বছর আগে যখন সিমেন্ট আবিষ্কারই হয়নি, তখন এত মজবুত একটি প্রাচীর কিভাবে তৈরি হলো? কাদামাটি দিয়ে ইট তৈরি করে সেগুলোকে শক্ত করার জন্য ঘন্টার পর ঘন্টা ভাটায় পোড়ানো হতো। এই ইটগুলো বর্তমান সময়ের ইটের চেয়ে 4 গুণ বড় ছিল। দেয়াল তোলার আগে এর ভিত্তিমূলে গ্রানাইট পাথর দেওয়া হতো এবং বাইরের অংশে কাদার একটি বিশেষ মিশ্রণ লেপে দেওয়া হতো, যাতে আক্রমণকারীরা বেয়ে উঠতে না পারে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই সব উপাদানকে একসাথে ধরে রাখার জন্য যে মশলা ব্যবহার করা হয়েছিল তা তৈরি হচ্ছিল চুন এবং আঠালো চালের মাড় দিয়ে। আধুনিক গবেষণায় দেখা গেছে এই প্রাচীন মশলা আধুনিক কংক্রিটের চেয়েও বেশি শক্তিশালী, বিশেষ করে গাছপালা শেকড় গজানোর ক্ষেত্রে এবং পানি প্রতিরোধের জন্য। একটা গুজব, অনেকেই বিশ্বাস করেন যে চীনের মহাপ্রাচীর নাকি মহাকাশ থেকে খালি চোখে দেখা যায়। এটি একেবারেই সত্য নয়। 2003 সালে প্রথম চীনা মহাকাশচারী ইয়াং লিউ মহাকাশ থেকে ফিরে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তিনি সেখান থেকে প্রাচীরটি একেবারেই দেখতে পাননি। কিছু তথ্য: এই মহাপ্রাচীরের গড় উচ্চতা প্রায় 23 ফুট আর চওড়া প্রায় 21 ফুট। ইচ্ছে করে এটা এতটা চওড়া করা হয়েছিল যাতে 10 জন পদাতিক সৈন্য বা 5 জন অশ্বারোহী সৈন্য বাসাবাসি দৌড়াতে পারে। দেয়ালের দুই পাশে রেলিং তৈরি করা হয়েছিল। দেয়ালের গায়ে নির্দিষ্ট দূরত্বে ছোট ছোট গর্ত রাখা হয়েছিল, যা থেকে শত্রুদের লক্ষ্য করে ভারী বস্তু বা তীর ছোড়া হতো। আবার প্রতি 100 মিটার পর পর একটি উঁচু ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছিল। দিনে শত্রুকে দেখতে পেলে পাহারাদার সৈন্য পতাকা নেড়ে বা ঘণ্টা জানিয়ে সতর্ক করত, আর রাতে আগুন জ্বালিয়ে খবর দিত। পুরো প্রাচীর জুড়ে এমন প্রায় 25,000 ওয়াচ টাওয়ার রয়েছে। কোনো ইমার্জেন্সি হলে সেখানে প্রায় 6 লাখ সৈন্য মোতায়েন থাকতো। এই প্রাচীরের ভেতরে অসংখ্য গোপন সুড়ঙ্গ রয়েছে, যার অনেকগুলোর ঢোকা ও বের হওয়ার পথ বর্তমান পৃথিবীর কারো জানা নেই। এটা কি একটা লস প্রজেক্ট? এত বিশাল একটা স্থাপনা হওয়া সত্ত্বেও মহাপ্রাচীরকে ব্যাপকভাবে একটি কৌশলগত লস প্রজেক্ট হিসেবেই দেখা হয়, কারণ এত শক্তিমত্তা থাকা সত্ত্বেও বিদেশি আক্রমণকারীরা একাধিকবার চীনের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। ত্রয়োদশ শতাব্দীতে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর বিজেতা চেঙ্গিস খান সফলভাবে এই প্রাচীর পেরিয়ে চীনে প্রবেশ করেন। ঐতিহাসিক তথ্য বলছে তিনি জোর করে প্রাচীর ভাঙেননি, বরং জুইওয়াং গুয়ান পাসের এক পাহারাদারকে ঘুষ দিয়ে ভেতরে ঢুকেছিলেন। এই একটি ঘটনায় একটি গভীর সত্য তুলে ধরে, এই প্রাচীরের জন্য সবচেয়ে বড় হুমকি বাইরে কোনো শত্রু ছিল না, মানুষের ভেতরে দুর্বলতাই ছিল আসল শত্রু। 1550 সালে মঙ্গলরা আবারও এই প্রাচীর ভেদ করে, আর 1644 সালে মাঞ্চু সাম্রাজ্যের সৈন্যরা প্রাচীর পার হয়ে মিং রাজবংশের পতন ঘটায় এবং চিং রাজবংশের প্রতিষ্ঠা করে। এই সময়ে মঙ্গোলিয়া নিজেই চীনের অংশ হয়ে যায়, ফলে প্রাচীরের প্রতিরক্ষামূলক উদ্দেশ্যটি কার্যত গুরুত্বহীন হয়ে পড়ে। যদিও এখন মঙ্গোলিয়া চীনের অংশ না, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের সেনাবাহিনী জাপানি আগ্রাসন রুখতে এবং সৈন্যদের প্রশিক্ষণের কাজে এটি শেষবারের মতো ব্যবহার করেছিল। সব মিলিয়ে চীনের ইতিহাসে মহাপ্রাচীরের স্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রাচীরটা অনেক ইন্টারেস্টিং। এটা একটি বড় কবরখানা আর একটি বড় ব্যর্থ প্রতিরক্ষা ব্যবস্থা।
এত কিছুর পরও এটি প্রতি বছর 1 কোটিরও বেশি পর্যটককে আকৃষ্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না।